আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ সংক্রান্ত যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ফিফো এবং এভারেজ পদ্ধতিতে, সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, তো এই প্রশ্নে আমাদের এখানে কিছু তথ্য দেওয়া আছে। ইনানি লিমিটেডের 2018 সালের জুন মাসে ক্রয় এবং ইস্যু সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে এখানে, কাঁচামাল সংক্রান্ত। সেই তথ্যের আলোকে এখানে ক নাম্বারে বলেছে মোট ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ, অর্থাৎ ক নাম্বারে বলেছে মোট কত একক ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো এই যে 6 তারিখে পণ্য ইস্যু করেছে বা 10 তারিখে ইস্যু করেছে, 19 তারিখে ইস্যু করেছে, এগুলো যোগ করে আমরা উত্তর পাবো। চলো আমরা এই তথ্যের আলোকে ক নাম্বারে প্রথমে সমাধান করার চেষ্টা করি। তো এই যে ক নাম্বারের সমাধানের জন্য আমি উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসেছি এবং যেগুলি ক নাম্বারের সাথে রিলেটেড সেগুলি লাল কালার দিয়ে রেখেছি যাতে আমরা সহজেই বুঝতে পারি। এবার আমরা এই তথ্যের আলোকে এইভাবে ছক অঙ্কন করতে পারি। তারিখ, বিবরণ, একক একক। প্রথমে আমরা 2018 জুন 6 তারিখে ইস্যু করেছে কত একক, এই 2400 একক প্রথম ঘরে লিখব। আবার 10 তারিখে ইস্যু করেছে 1200 একক প্রথম ঘরে লিখব। 19 তারিখে ইস্যু করেছে 1000 একক প্রথম ঘরে লিখব। আবার ঘাটতি যেটা সেটাও ইস্যুর মতো, তাই এখানে ঘাটতি বলে ইস্যুর ঘরে লিখব, কেননা ঘাটতিটা ইস্যুর মতো। এখানে দাগ দিব, এই সবগুলো যোগ করে শেষে লিখব। এটা হবে আমাদের মোট বিশেষ করে ইস্যুকৃত পণ্যের পরিমাণ। এইভাবে আমরা করতে পারি ছক অঙ্কন করে, ছক ছাড়াও করা যায়, তবে ছক অঙ্কন করে করা উত্তম। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছিল ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ মালের খতিয়ান প্রস্তুত করো। তো আমরা এখন এই তথ্যের আলোকে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করব। যা আমরা এই যে উদ্দীপকের অংশটা আমি দুই দিকে নিয়ে এসে আলাদা করে রেখেছি। এখানে 3টা লেনদেন আর এখানে 4টা লেনদেন, মোট 7টা লেনদেন। এই 1 2 3 4 5 6 7 8টা লেনদেন, অনেক বড় অঙ্ক। তো এই তথ্যের আলোকে এখন আমরা সমাধান করব। ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। এটি আমার বিশেষ করে 6 নাম্বার ক্লাস, এই বিশেষ করে এই মাল খতিয়ান হিসাবে, যার কারণে তোমরা ইতিপূর্বে ক্লাসগুলি যারা দেখেছো তাদের জন্য অনেক সহজ হবে। সেজন্য আজকে আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। তো সব তো আমরা আঁকতে পারি, তাই না? তারিখ, বিবরণ, ক্রয়, ইস্যু, উদ্ধৃত, এবং প্রত্যেকটার আবার 3টা করে ঘর আছে। ক্রয়ের 3টা ঘর, পরিমাণ দর টাকা, এখানে পরিমাণ দর টাকা, পরিমাণ দর টাকা। প্রারম্ভিক মজুদ 2018 জুন 1, প্রারম্ভিক মজুদ 5015 টাকা দরে। তো প্রারম্ভিক মজুদ এইখানে লিখে টাকা লিখবো এই উদ্ধৃতের ঘরে, 5000 লিখবো পরিমাণের ঘরে, 15 টাকা লিখবো দরের ঘরে। এই 5000কে 15 দিয়ে গুণ করে শেষের ঘরে লিখবো 75,000 টাকা। তারপরে এখানে একটি দাগ দিয়ে দিব। দেওয়ার পরে 6 তারিখে ইস্যু করেছে, ইস্যু লিখবো। 6 তারিখে ইস্যু করেছে কত একক, 2400 একক। আমাদের আছে 5000 একক, তার মধ্যে 2400 একক ইস্যু করা যাবে, তাই না? তো আমরা জানি ইস্যু করলে ইস্যুর ঘরে লিখব, ক্রয় করলে ক্রয়ের ঘরে লিখব, আর যোগ বিয়োগ করে যা থাকে উদ্ধৃতের ঘরে লিখব। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের ইস্যু করার সময় উদ্ধৃত কমে যাবে আর ক্রয় করার সময় উদ্ধৃত বৃদ্ধি পাবে, অনেকটা চলমান যে ছক খতিয়ানের মতো। 5400 একক ইস্যু করেছে, এই ইস্যুর পরিমাণের ঘরে লিখবো 2400 একক। এখানে একটা মাত্র রেট আছে 15 টাকা, 15 টাকা লিখবো। 2400কে 15 দিয়ে গুণ করে কত টাকা হয় ক্যালকুলেটরে হিসেব করে এই ঘরে লিখবো। এবার উদ্ধৃতের ঘরে কত লিখবো, 5000 ছিল, 2400 চলে গেছে, আছে কত, সম্ভবত 2600। রেট যা আছে তাই লিখবো 15 টাকা। 2600কে 15 টাকা দিয়ে গুণ করে যা হয় শেষের ঘরে লিখবো। এখান থেকে দাগ দিয়ে দিব। আমাদের 6 তারিখটা সম্পন্ন হলো।
8 তারিখ বলেছে প্রাপ্তি, 8 তারিখে প্রাপ্তি হচ্ছে 1200। প্রাপ্তিটা আমরা ক্রয়ের ঘরে লিখবো, কেননা ক্রয় করে তো আমরা পণ্য পাই, সেজন্য প্রাপ্তিটা আমরা ক্রয়ের ঘরে লিখতে পারি। কত একক? 1200 একক। কত টাকা দর? 14 টাকা। 1200-কে 14 দিয়ে গুণ করে যা হয় সেটা এখানে লিখবো। আবারও বলি, 1200-কে 14 দিয়ে গুণ করে যা হয় এখানে লিখবো। এবার আমরা যেহেতু গড় পদ্ধতিতে করছি, এভারেজ পদ্ধতিতে করব, সেজন্য আমরা এইখানে লেখার সময় একটু খেয়াল করব ভালো করে। এখানে 15 টাকা দর, এইখানে তো 14 টাকা দর, তাহলে এখানে দর কত লিখবো, তাই না? সেজন্য এখানে কত টাকা রেট হবে সেটা সবার শেষে লিখবো। তাহলে প্রথমে কি করব? পরিমাণে এই 2600 আছে, এই 2600-র সাথে 1200 যোগ হবে, 2600-র সাথে 1200 যোগ হবে, 2600 আর 1200 যোগ করে সম্ভবত 3800, 2600 আর 1200 যোগ করে 3800। রেট এখানে প্রথমে লিখবো না, তাহলে কি করব? এই টাকা আর এই টাকা, এই যে টাকাটা আছে, এই টাকা আর এই টাকা দুইটা যোগ করে আবার এখানে লিখবো। এখানে টাকার ঘরে ছিল কত? 39,000 টাকা। এখানে আবার 16,800, 39,000 আর 16,800 যোগ করে আমরা এখানে লিখবো। আবারও বলি, 39,000 16,800 এই দুটো যোগ করে আমরা এখানে লিখবো। এখন প্রশ্ন হচ্ছে রেট হবে কিভাবে? 3,800 একক, 3,800 একক এর দাম 55,800। তাহলে এক এককের গড় মূল্য কত সেটা বের করতে হলে এই 55,800-কে যদি 3,800 দিয়ে ভাগ করি, তাহলে এইখানে আমরা এই 14.684 হবে। এই রেটটা কিভাবে পেলাম আবারও আমি দেখাচ্ছি। এই 2600-র সাথে 1200 যোগ করে এখানে লিখেছি, 16,800-র সাথে এটা যোগ করে এখানে লিখেছি, আর এই টাকাকে এইটা দিয়ে ভাগ করে, মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ করে এইখানে হয়েছে। এটা ক্যালকুলেটরে বের হবে ভাগ করে, এটা ভাগ এটা, মাঝখানেটা হবে। এবার আমরা আবার 10 তারিখে আবার ইস্যু করেছে 1200 একক, তাহলে আবার লিখবো ইস্যু 1200 একক, আমরা ওই ইস্যুর ঘরে লিখবো। এখন একটা যেহেতু রেট আছে, এই টাকাটাই এখানে হবে 14 টাকা, 14.684, 14.684। এই দুটো গুণ করে এখানে টাকা হবে, এই দুটো গুণ করে এখানে টাকা হবে। এখন এখানে জেরে কত লিখবো? 3800-র মধ্যে 1200 চলে যাচ্ছে, 3800-র মধ্যে 1200 ইস্যু হলো, মানে কি কমে গেল। 3800 থেকে 1200 বাদ দিয়ে 2600। রেট যা আছে তাই লিখবো, এখন রেট যা আছে তাই লিখবো। এবার এইটা গুণ এইটা যা হবে শেষের ঘরে লিখবো। আবারও বলি, 2600-র সাথে এটা গুণ করে যা হবে শেষের ঘরে লিখবো। আবার এখানে দাগ দিয়ে দিব। এবার 15 তারিখ পড়বো। 15 তারিখ বলছে প্রাপ্তি 700 একক, 15 টাকা 50 পয়সা দরে। প্রাপ্তি মানে কি? ক্রয়ের ঘরে লিখবো। প্রাপ্তি বলে ক্রয়ের ঘরে লিখবো। কত একক? এই 700 একক। দরের ঘরে 15.50 বা 15.5 লিখতে পারি। তাহলে 700-কে 15.5 দিয়ে গুণ করলে এই টাকাটা হবে 10,850। এখন এইখানে আবার উদ্বৃত্তের ঘরে লিখবো। কিভাবে? এই যে 8 তারিখের প্রাপ্তির ঘরে আমরা যেভাবে লিখেছিলাম সেইভাবে এখানে লিখবো। লক্ষ্য করি, এখানে আছে 2600, আবার কেনা হলো 700, 2600 আর 700 দুটো যোগ করে এখন মোট হবে কত? এই 3300 একক। আর এখানে দাম ছিল কত? 38,180, এখানে কত? 10,850। তাহলে 38,180, 10,850 এই দুটো যোগ করে এই ঘরে লিখবো। টাকা টাকা যোগ করে টাকার ঘরে লিখবো। এই 49,000 সামথিং, এটাকে আবার এটা দিয়ে ভাগ করে যা হয় এখানে লিখবো। আবারও বলি, দরের ঘরে এই দরের ঘরে কিভাবে হবে? এই টাকাকে মোট একক দিয়ে ভাগ করে এখানে টাকা লিখবো ক্যালকুলেটর ব্যবহার করে। এবার আবার আমরা দাগ দিব। 19 তারিখ আবার ইস্যু করেছে, 19 তারিখে লিখবো ইস্যু। ওই যে 10 তারিখে যেভাবে করেছিলাম সেইভাবে। ইস্যু হলে 1000 ইস্যুর ঘরে লিখবো। এই রেট 14.858। এবার 1000-কে এটা দিয়ে গুণ করলে যা হবে এইখানে লিখবো। এবার এখানে জেরের ঘরে লিখবো। 3300-এর মধ্যে 1000 চলে গেল, ইস্যু করলে তো চলে যায়, কমে যায়।
3300 মাইনাস 1000 থাকলো কত 2300। রেট যা আছে তাই, এটা গুণ করে আবার শেষের ঘরে বলবে। আবার বলছি আমি 3300 থেকে 1000 বিয়োগ করে এখানে লিখবো 2300। রেট যা আছে তাই লিখবো, দর। এটা দিয়ে গুণ করে শেষের ঘরে বলবে। 22 তারিখ আবার পাওয়া গেছে প্রাপ্তি ক্রয়ের ঘরে লিখবো। অনেক বড় অঙ্ক, খেয়াল করি ভালো করে। 600 একক লিখবো। 16 টাকা 50 পয়সা দর। 600 একক 16 টাকা 50 পয়সা দর। এই দুটো গুণ করে এখানে টাকা হবে 9900। এবার যে উদ্বৃত্তের ঘরে কিভাবে লিখবো, 2300 ছিল, এর আগে কত ছিল 2300 সাথে 600 যোগ করে 2900 হবে। এখানে দর এখানে আগে লেখা যাবে না, কেননা ক্রয় করলে দর নতুন হবে। কিভাবে নতুন হবে, 2300 আর 600 যোগ করে এখানে লিখেছি, পরিমাণ যোগ করে টাকা যোগ করে টাকার ঘরে লিখবো শেষের ঘরে। আবার বলি, এই 34,000 টাকা আর এই 9,900 টাকা, এই দুটো যোগ করে এইখানে লিখবো। এবার 2900 এককের দাম 44,000 সামথিং হলে 1 এককের দাম কত, 44,072 ভাগ 2900 ক্যালকুলেটরে করব, করে যেটা হবে এইখানে লিখবো। অর্থাৎ এইটা দিয়ে ভাগ করে এইখানে টাকা হয়েছে। শেষে আরেকটা লেনদেন ছিল 30 তারিখে, ঘাটতি 100 একক। ঘাটতি কত একক, 100 একক। ঘাটতিটা ইস্যুর মতো, সেজন্য আমরা ইস্যুর ঘরে লিখব 100 একক। এই টাকা রেট 15.197। 100 কে এটা দিয়ে গুণ করে এই টাকাটা হবে। এবার আমরা জের লিখব কিভাবে, 2900 থেকে 100 চলে যাবে, ঘাটতি হলে কমে যাবে। 2900 থেকে 100 বিয়োগ হলে 2800 থাকে। রেট যা আছে তাই লিখবো। এটা গুণ করে শেষের ঘরে বলবে। আবারও বলি, এটা গুণ করে শেষের ঘরে বলবে। তাহলে আমাদের এভারেজ পদ্ধতিতে বা ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য হলো 42,552 টাকা। শেষে যেটি হয়েছে, আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এসেছি। উদ্দীপকের গ নাম্বারে বলেছিল আগে আসে আগে যায়, অর্থাৎ ফিফো পদ্ধতিতে আমাদের মাল খতিয়ান প্রস্তুত করতে বলেছে। ওই তথ্যের আলোকে আমরা এখন ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করব। তো গ নাম্বারের সমাধানের জন্য আবার সেই উদ্দীপকের অংশগুলি আমি এখানে নিয়ে এসেছি দুই দিকে, যাতে এটা দেখে খুব সহজেই সমাধান করতে পারি। এই যে ছক অঙ্কন করলাম, ছক অঙ্কন করার জন্য আমরা জানি এই ধরনের ছক অঙ্কন করতে হয়। ছকের ক্ষেত্রে 3টা পদ্ধতি আছে সাধারণত অঙ্কের, লিফো, ফিফো আর হচ্ছে ভারযুক্ত গড়। 3 পদ্ধতিতে ছক কিন্তু একরকম, বিষয়টি খেয়াল রাখবো। শুধুমাত্র এইখানে আমরা একটু পার্থক্য হবে, যখন ভারযুক্ত গড় পদ্ধতিতে করব তখন এখানে লিখবো ভারযুক্ত গড় পদ্ধতি, যখন ফিফো পদ্ধতিতে করব তখন লিখবো এখানে আগে আসে আগে যায় ফিফো পদ্ধতি। এইভাবে আমরা লিখবো। এবার সমাধান করি। 2018 জুন 1 প্রারম্ভিক উদ্বৃত্ত, শেষের ঘরে লিখবো উদ্বৃত্তের ঘরে। প্রারম্ভিক উদ্বৃত্ত 5000 লিখবো এই পরিমাণের ঘরে, এককের ঘরে। 15 টাকা দরের ঘরে, এটা গুণ করে 75,000 টাকা শেষের ঘরে। এখানে একটি দাগ দিয়ে দিব। এবার ইস্যু করেছে 6 তারিখ, ইস্যু লিখবো কত একক, 2400। ইস্যু করলে তো আমরা জানি ইস্যুর ঘরে লিখতে হয়, তাহলে 2400 আমরা ইস্যুর ঘরে লিখব। দর হবে কত, এখানে কিন্তু ইস্যুর কাছে কিন্তু দর নেওয়া নেই, এই দর দেয়া নেই, ইস্যুর দর দেয়া থাকে না, উদ্বৃত্ত হতে নিতে হয়। তো উদ্বৃত্ত কত আছে 15 টাকা, এখানে 15 টাকা লিখবো দরের ঘরে যেটি আছে। এটাকে গুণ করে এখানে হবে 36,000 টাকা। এবার উদ্বৃত্তের ঘরে কত লিখবো, 5000 ছিল পরিমাণ, তার মধ্যে 2400 চলে গেছে। ইস্যু করেছি মানে কি, চলে গেছে নাই, কমে গেছে। 5000 থেকে 2400 বিয়োগ করে 2600 থাকে, 15 টাকা দর। এটা গুণ করে শেষের ঘরে বলবে।
একটা দাগ দিয়ে দিব। এবার 8 তারিখে প্রাপ্তি, প্রাপ্তি তো ক্রয়ের ঘরে বলবে। লক্ষ্য করি 1200 একক, 14 টাকা দর, এই দুটো গুণ করে এখানে লিখব। এখন ফিফো পদ্ধতিতে প্রাপ্তি হলে বা ক্রয় হলে এখানে কিন্তু লাইন বাড়বে, লাইন বৃদ্ধি পাবে। কিরকম? এক লাইন ছিল পূর্বে, এই যে 2600, 15, 29,000, এই লাইনটা আগে এখানে লিখে দিব। এই 2600 এখানে নামিয়ে আনবো, এই 15 নামাবো, এই 29,000 নামাবো। এই লাইনটা লিখে নিব আগে, কারণ এটা আগে আছে। তার নিচে এই লাইনটা লিখবো, নতুন আসলো ক্রয় করার ফলে। সেজন্য এই 1200, 14, 16,800 দুই লাইন হলো। এখন আবার দাগ দিয়ে দিব। এরপরে 10 তারিখে আবার ইস্যু করেছে, কত একক? 1200 একক। তো ইস্যু করলে তো আমরা আবার সেই ইস্যুর ঘরে লিখবো। 1200 একক আমরা এখানে লিখবো। 1200 একক একবারে লেখা যাবে, কারণ ফিফো পদ্ধতিতে উপর থেকে বিক্রি করতে হয় বা ইস্যু করতে হয়। তাহলে ইস্যু করবো 2600 ভিতর থেকে। 2600 মধ্যে হতে 1200 ইস্যু করবো, কারণ না 2600 মধ্যে 1200 ইস্যু করা যাবে। এবার 15 টাকা দর গুণ করে এই 18,000 হবে। এবার উদ্বৃত্ত কত থাকবে? এই 2600 মধ্যে হতে 1200 চলে গেছে, 2600 ভিতর থেকে 1200 চলে যাবে, কেননা ফিফো পদ্ধতিতে উপরে যেটি থাকবে, আগে যেটি ছিল সেটা আমরা আগে ইস্যু করব, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সেজন্য এখান থেকে বিয়োগ করে 2600 থেকে 1200 বিয়োগ করে এখানে হবে 1400। দর হবে 15 টাকা। 1400 কে 15 দিয়ে গুণ করে শেষের ঘরে লিখবো। আর এই নিচের লাইনটা কিন্তু আমরা ইস্যু করি নাই, এই যে 1200, 14, 16,800 এই লাইনটা থেকেই যাবে, ইনটেক আছে, এটা আমরা ইস্যু করি নাই এখান থেকে। সেজন্য এই লাইনটা এই 1200, 14, 16,800 যা ছিল তাই লিখলাম। অর্থাৎ এখানেও আমাদের দুইটা লাইন থাকলো, কিন্তু প্রথম লাইন থেকে 1200 কমে গেছে, ইস্যু করলে কমে যায়। আবার একটি দাগ দিব। এবার 15 তারিখ আবার প্রাপ্তি হয়েছে, মানে কি ক্রয়ের ঘরে বসবে। কত একক? 700 একক, 15 টাকা 50 পয়সা দর। 700 কে 15 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলে 10,850 টাকা হবে। এখন ভালো করে খেয়াল করি, আমাদের দুই লাইন ছিল, নতুন আর একটা লাইন আসলো, তাহলে এইখানে কিন্তু 3 লাইন হবে। আবারও বলি, দুইটা লাইন আমাদের ছিল, আবার নতুন আরেক লাইন আমরা ক্রয় করলাম। সেজন্য এই লাইনটা এখানে লেখার আগে এই দুইটা লাইন এখানে তুলে নিতে হবে। তাহলে এই 1415, 21,000, 1415, 21,000 এবং 1214 এইটা, 1214 এইটা, অর্থাৎ এই দুইটা লাইন আগে আমরা তুলে নিলাম। এবার এই দুই লাইনের নিচে এই লাইনটা লিখব, 715.50 এই টাকাটা। অর্থাৎ ক্রয় করলে নতুন লাইন সৃষ্টি হবে যদি রেট আলাদা হয়, আর ইস্যু করলে উপর থেকে ইস্যু করব এবং বিয়োগ হবে, যেমন এখানে আমরা বিয়োগ করেছিলাম। আবার দাগ দিব। ইস্যু করেছে 1000, আছে 1400, 1400 মধ্যে 1000 ইস্যু করা যাবে। তো আমরা ইস্যু লিখব 19 তারিখ 1000। তো উপরে আছে কত? 1400। এই 1400 মধ্যে হতে 1000 বিয়োগ করতে পারি আমরা, সেজন্য এখানে 1000 লিখব। এখানে রেট আছে 3টা, তাহলে উপরের রেটটা নিব 15 টাকা। ফিফো পদ্ধতিতে উপর থেকে যেহেতু ইস্যু করতে হবে, সেজন্য 1000 লিখে উপরের দরটা দিব, গুণ করে 15,000 হবে। এবার এখানে উদ্বৃত্ত কি থাকবে? উদ্বৃত্ত লেখার সময় আমরা জানি ইস্যু করলে কমে যায়, কিন্তু 3 লাইনের মধ্যে হতে উপরের লাইন থেকে কমবে। 1400 মধ্যে 1000 চলে গেছে, থাকে কত? 400। 15 টাকা দর গুণ করলে 6000। আবারও বলি, 1400 মধ্যে 1000 চলে গেল, থাকে 400। 15 টাকা দর গুণ করে এটা হলো
আরে নিচের 2 লাইন তো থাকবে, নিচের 2 লাইন কিন্তু আমরা নিচের 2 লাইন থেকে ইস্যু করি নাই, তাহলে যে 1200 700 এই 2 লাইন কিন্তু থাকবে, সেজন্য 1200 14 16800 700 15.50 10,080। এই হচ্ছে আমরা এইভাবে ফিফো পদ্ধতিতে সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটায় আরো কয়েকটা লেনদেন ছিল, আরো সম্ভবত 2টা লেনদেন আছে, কিন্তু এখানে জায়গার সংক্ষিপ্ততার কারণে আমি আংশিক পরিবর্তন লিখে রেখেছি, অর্থাৎ এইটুকু সমাধান করার মাধ্যমে আমি ইতি টানতে চাচ্ছি। বিশেষ করে যেহেতু তোমরা বাকি অংশটুকু তোমরা এইটুকু যদি বুঝতে পারো, বাকি অংশটুকু তোমরা পারবে, সেজন্য আশা করব বাকি অংশটুকু তোমরা নিজের চেষ্টায় করে নিবে। 2টা লেনদেন আছে এই অঙ্কের মধ্যে, তোমরা দেখবে খেয়াল করে, আশা করি পারবে। তো এইভাবে আমরা এই ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালের যে সৃজনশীল প্রশ্ন এসেছিল এই অধ্যায় সম্পর্কিত, সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।